ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। বউকে দিবি ঘরের ভেতর, এমন বন জঙ্গলে কি? এটা তো পার্ক। যা হবে বাসায় গিয়ে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এই, তোমাকে একটা চুমু দিই? তোর কি লজ্জা বলতে কিছু নেই? ও মা, বউকে চুমু দিব তো এখানে লজ্জার কি আছে? বউকে চুমু দিবি ঘরের ভেতর, এমন বন জঙ্গলে কি? এটা তো পার্ক। পার্ক আর বন জঙ্গল একই কথা, যা হবে বাসায় গিয়ে। আমি আর আমার বেস্ট নিশাদ পার্কে বসে আছে। নিশাদ আমার কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে পেছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে আছে। এমন সময় নিশাদ বলল, এই শাওন শোন, চল না আমরা কিছুদিনের জন্য ট্যুরে যাই। কি বলছিস? এখন তো কলেজে ক্লাস চলছে, তাহলে কিভাবে যাব? কয়েকটা দিন পর গেলে হয় না? না, আমি এক্ষুনি যেতে চাই। তুই কিন্তু আমাকে বলেছিলি বিয়ের পর আমরা কক্সবাজারে ট্যুরে যাব। প্লিজ চল না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সামনে শুক্রবার যাব, ওকে? ঠিক আছে, পরে কিন্তু না বলতে পারবি না। হ্যাঁ, আমার বউ বলেছে, আর আমি নিয়ে যাব না সেটা হবে না। ওই একটা লিপ কিস দে না। না, এখন না, রাতে দিব। পারমিশন চাইলাম, তাই ভাব নিচ্ছে। তাই আর কিছু না বলে তাকে এক টানে আমার কাছে নিয়ে এসে 4 ঠোঁট এক করে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিতে চোখ দুটো আগুনের মতো লাল করে আমার দিকে তাকালো। আমি ওর এমন ভাব থেকে দাঁত খেলে হাসছে, তাই দেখে তেরে এসে আমার চুল টেনে ধরলো। ওই পেতনি, কি করছিস? এভাবে আমার চুলের উপর হামলা করলে তো খুব তাড়াতাড়ি টাকলা হয়ে যাব। হ্যাঁ, আমি তো সেটাই চাইছি। তুই টাকলা মাথা নিয়ে কলেজে গেলে আর কোনো শাকচুন্নি এসে তোকে প্রপোজ করবে না। আর তুই আমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সাথে প্রেম লীলাও চালাতে পারবি না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পেতনি, কি বলছিস এসব? তোর মতো পেতনি ঘরে রেখে আমি কিনা বাইরের পেতনিদের সাথে প্রেমলীলা করে বেড়াই? আমার ঘাড়ে একটাই ঘাড় আর একটাই মাথা, যেটা অলরেডি তুই মোটকে ফেলেছিস। কি বললা? আমি তোমার ঘাড় মটকাই? আমি এক্ষুনি আমাদের বাসায় ফিরে যাব। ওগো প্রিয়তমা, তুমি সব কি বলছো? আমি তো শুধু তোমার সাথে প্রেমলীলা করব। তুমি চলে গেলে কিভাবে চলবে বলো? তুই থাক তোর প্রেম নিয়ে, আমি গেলাম। একদম আমাদের বাসায় আসবি না বলে দিচ্ছি। যদি আসিস তাহলে ভাইয়াকে বলে তোর হাত পা ভেঙে দিব। এই বলে পেতনিটা চলে যাচ্ছে। আমি তাকে কয়েকবার আটকানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার সব চেষ্টা উপেক্ষা করে তাদের বাসায় চলে গেল। তাই আমি আর কোনো উপায় না পেয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমাদের পরিচয়টা দেই। আমি মোহাম্মদ অন্তর ইসলাম শান্ত, এবার অনার্স 3য় বর্ষের ছাত্র। নিশিত আমার বেস্ট, মানে বউ আর কি। সবাই তো বেস্টকে বউ বানায়, আর আমি আমার জান পাখি বউটারই বেস্ট বানিয়ে রাখছে। আমার অনেক ইচ্ছে বউয়ের সাথে প্রেম করব, তাই এখন দুজনে চুটিয়ে প্রেম করছে। আমার শালা সিজন আর কিছু বন্ধু ছাড়া কেউ জানে না যে আমরা বিবাহিত। কলেজের সবাই আমাদের দুজনকে ভালো বন্ধু বলে জানে, তাই অনেক মেয়ে এসে আমাকে প্রপোজ করে। মেয়েরা আমাকে যতবার প্রপোজ করে ততবারই, মানে আমার বেস্টু বউ আমাকে 2টা করে থাপ্পড় মারে। সে চায় আমাকে যেন কোনো মেয়ে প্রপোজ করতে না আসে। সেটাই স্বাভাবিক, কোনো স্ত্রী চাইবে না তার স্বামীকে অন্য কেউ এসে প্রপোজ করুক। অন্যদিকে আমার ভয়ে কোনো ছেলে জান্নাতের ধারে কাছেও ঘেঁষতে পারে না, কারণ কলেজে আমার একটা নাম ডাক আছে। আমি আমার বন্ধুদের নিয়ে দাপটের সাথে চলাফেরা করি। তবে কেউ আবার ভাবেন না আমরা গুন্ডামি করি। আমরা কলেজের ঘটে যাওয়া অন্যের বিরুদ্ধে প্রতিবাদী। আমাদের বিরোধী দলের লিডার কলেজ কমিটির সভাপতির ছেলে রাফি খন্দকার। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতর ঢুকতে যাব, এমন সময় আম্মু বলল, শাওন, তুই একা কেন? নিশাদ কোথায়? আম্মু, নিশাদ একটু ওদের বাড়ি আছে, আমি রাতে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় তোর মামার না মানে তোর শ্বশুরের জন্য পিঠেগুলো নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মু নিশাদকে না দেখতে পেয়ে আমার দিকে গোমরা মুখ করে কথাগুলো বলছিল, তাই কোনো মতো মিথ্যা বুঝিয়ে রুমে আসলাম। তা না হলে আজ আর আম্মু আমাকে বাড়িতে ঢুকতেই দিত না, কারণ নিশাদ আম্মুর ছোট ভাই, মানে আমার মামার একমাত্র আদরের মেয়ে। আম্মু নিশাদকে খুবই ভালোবাসে, যদিও আমি নিজেও তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি ক্লাস 10-এ থাকতে নিশাদকে পছন্দ করতাম। এই বিষয়টা কিভাবে যেন আম্মু জেনে যায়। আর আমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে, আম্মু সে সময় মামার সাথে এই নিয়ে কথা বলে। আমাদের পরিবারের কেউই অবৈধ রিলেশন পছন্দ করে না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেবে। আমি জানতাম নিশাদ আমাকে মনে মনে পছন্দ করে, তখনও সে তার ভালোবাসা প্রকাশ করেনি। সে যখন জানতে পারলো আমাদের দুজনের বিয়ের কথা চলছে, সেই দিনে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে। আমি রুমে আসতে সিজন কল দিয়ে বলল ওর বোন নাকি ওকে আমার হাত পা ভেঙে
হসপিটালে পাঠাতে বলেছে, তাই আমি রেডি হয়ে শ্বশুরবাড়ি আসলাম। কি রে শালা বাবু, তুই নাকি আমার হাত পা ভাঙবি? ধুর, কি যে বলিস, আমি জানি নিশাদ তোর ওপর অভিমান করে এসব বলেছে। তাই তো তার অভিমান ভাঙতে হসপিটালে যেতে হবে। নে শুরু কর। আমার কথায় সিজান আমার হাতে পায়ে কিছু নকল ব্যান্ডেজ লাগিয়ে আমাকে ধরে ধরে নিশাদের রুমে এনে বসিয়ে দিয়ে চলে গেল। এসব আমরা অনেক আগেই প্ল্যান করে রেখেছিলাম। আমি আস্তে আস্তে নিশাদকে ডাকতে সে ধরফর করে আমার দিকে ফিরে হাতে পায়ে ব্যান্ডেজ দেখে সে কি কান্না। কাঁদতে কাঁদতে তার একদম হেঁচকে উঠে গেছে, মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। নিশাদ কাঁদতে কাঁদতে এসে আমাকে জড়িয়ে ধরল। সাথে সাথে আমি মুচকি হেসে তাকে ফ্লোরে ফেলে দিয়ে তার উপর শুয়ে পড়লাম। নিশাদ এবার খুব রেগে গিয়ে বলল, কুত্তা, তাহলে তুই আমার সাথে অভিনয় করছিলি? ছাড় আমাকে, সবসময় আমাকে কষ্ট দিস। সরি বেবি। আচ্ছা তুমি কি চাও, তোমার ভাই সত্যি আমাকে মেরে হসপিটালে পাঠাক? তুমি শুধু একবার বলো, আমি নিজেই নিজেকে মেরে ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালে ভর্তি হব। এই, একদম না। আমি তো শুধু তোমার সাথে রাগ করেই এসব বলছি। হ্যাঁ আমি জানি আমার বেস্টও কখনোই এমন কিছু হোক সেটা চাইবে না, তাই তো তার সাথে একটু ফান করলাম। চলো বাসে ফিরে যাই। তুমি না ফিরলে আম্মু আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। ছি, এসব একদম বলবি না। আম্মু খুব ভালো, সে কখনোই এমন করবে না। তাই তো বলি, কেন আমার আম্মুর তোর প্রতি এত টান? ওই, হাসবি না একদম, না হলে সব দাঁত খুলে ইঁদুরকে দিয়ে দিব। আমার দাঁত অনেক আগে ইঁদুর নিয়ে চলে আছে, এখন শুধু তোর ছোট্ট বেবিগুলোর দাঁতই ওদের দিতে পারবো। এই, আমার বেবিদের নিয়ে একদম বাজে কথা বলবে না। ইঁদুর কি কখনো দাঁত নিয়ে দিতে পারে নাকি? এটা তো সবার একটা অন্ধবিশ্বাস। ওয়াও, বেবিদের? তোমার কয়টা বেবি আছে বলো তো? আমি তো এখনো কোনো বেবি জন্ম দেইনি। তাহলে কি? কুত্তা, তোরে আজ আমি মেরেই ফেলবো। তুই আমার নামে কি সব বলছিস? আরে আরে, আমার পুরো কথাটা তো শোনো। আমি বলতে চাইছি, তুমি আমার অগোচরে আমার সাথেই। নিশাদ আমার গলা চেপে ধরে কথাগুলো বলছিল। এবার নিশাদ লজ্জায় লাল হয়ে আমার শার্টের কলার হালকা টেনে ধরে বলল, তুমি কি বলছো এসব? আমি কেন তোমাকে না বলে ওসব করতে যাব? আমি তো শুধু আমাদের ফিউচার বাচ্চাদের কথা বলছিলাম। আমি নিশাদের হাত দুটো ধরে তার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এর ফলে নিশাদ যেন আরো বেশি লজ্জা পাচ্ছে। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নিশাদ, রাত তো হয়ে গেল, এখন চলো বাসায় যাই। আম্মু তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। ভাবছি আজ রাতে আল্লাহ চাইলে তোমাকে একটা বেবি দিব। ধুর, এসব কি যে বলো। চলো, আম্মু ওয়েট করছে। হ্যাঁ চলো, আম্মু আজ আমাদের জন্য পিঠে পুলি বানিয়েছে। কি বলছো? আমিও আজ আম্মুর সাথে পিঠে বানাতে চেয়েছিলাম, আম্মু একাই বানিয়ে ফেললো। না, আম্মু একা বানায়নি, পাশের বাসায় আন্টি এসেছিলেন। আম্মু তোমার কথা জিজ্ঞেস করেছিলেন, কিন্তু তুমি তো আমার উপর অভিমান করে চলে এলে। সবই তোমার জন্য হয়েছে। আচ্ছা, আমি ওর জন্য খুবই সরি। আবার পরে যখন আম্মু পিঠে বানাবে তখন তুমিও বানিও। হ্যাঁ ঠিক আছে। এই শোনো, তুমি কাল কলেজের সব মেয়েদের জানিয়ে দিবে আমি তোমার বউ, তাই ওরা আর তোমাকে প্রপোজ করতে আসবে না। আচ্ছা ঠিক আছে, বলে দেব। কিন্তু সব মেয়েদের কেন? আমাদের জুনিয়র আর ক্লাসমেটদের বললেই তো হয়। না, তুমি সবাইকে বলে দিবে, ব্যাস। আমি আর এসব সহ্য করব না বলে দিলাম। এদের সাহস হয় কি করে তুমি আমার বয়ফ্রেন্ড জানার সত্ত্বেও তোমাকে প্রপোজ করতে আসে? কি জানি, ওরা হয়তো আমাকে সরাসরি সম্পত্তি মনে করে, কিন্তু আমি তো শুধু তোমার সম্পদ, সেটা ওদের বলে দিবা। এই বলে নিশাদ আর আমি নিচে এসে মামা না মানে শ্বশুর আঙ্কেলদের সাথে কথা বলে দুজনে বাসায় চলে আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে আসতে নিশাদ আমার ফোনটা মুখের কাছে ধরে বলল, এই শাওন, তোর ফোনে সাদিয়ার ছবি কি করছে? তুই আবার ওর সাথে? এই চুপ করো। সাদিয়া তোর ভাই মানে সিজনের গার্লফ্রেন্ড, মানে আমার শালার বউ। কি বলছিস? ভাইয়া প্রেম করে তুই আমাকে বলবি না? আর তাছাড়াও ভাবির ফটো তোর ফোনে কেন রাখছিস? সিজন ওই দিন ফোন আনেনি, তাই আমার ফোন দিয়ে ওর পিক তুলেছে। পরে আমি মেসেঞ্জারে ওরা পাঠিয়ে দিছি। তুই যে সবসময় আমাকে সন্দেহ কেন করিস আল্লাহই ভালো জানে। শোন, যেখানে ভালোবাসা থাকবে সেখানে সন্দেহও থাকবে। আমি তোকে খুব ভালোবাসি, তাই তোকে নিয়ে আমার খুব ভয় হয়। যদি কখনো কেউ তোকে আমার থেকে কেড়ে নিয়ে যায়। এই কথায় কথায় কান্না করাটা একটু অফ কর প্লিজ। আমি যদি ঠিক থাকি তাহলে তোর ভয়টা কিসের? তুই শুধু সারা জীবন এইভাবেই ভালোবাসার আবিষে আমাকে জড়িয়ে রাখবে, তাহলেই হবে। এই বলে নিশাদের কাছে গিয়ে তার গালে ঠোঁট ছোঁয়ালাম। নিশাদ মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে।
আমি যেন তার ওই মায়ার অতল সাগরে হারিয়ে যাচ্ছে। আমি তার হাত থেকে ফোনটা নিয়ে পাশের সোফায় ছুঁড়ে মারলাম। সে হুট করে আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু এঁকে দিল। পরের দিন সকালে দুজনে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিশাদ আমাকে হুমকি দিচ্ছে, আজ যদি কলেজে গিয়ে সবটা না বলে তাহলে সে সেখান থেকেই বাপের বাড়ি চলে যাবে। আমরা দুজন একসাথে কলেজ গেট পেরিয়ে ক্যাম্পাসে আসতে নীলার আগমন। নীলা কিছু বলতে যাবে তার আগে আমি নিশাদকে দেখিয়ে নীলাকে বললাম, এটা তোর ভাবি। নীলা কথাটা শুনেই হেসে দিল। তখন আমি ফোনটা বের করে ওকে আমাদের বিয়ের ছবি দেখালাম। সাথে সাথেই সে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে স্থান ত্যাগ করল। এখন আর আমাকে কষ্ট করে সবাইকে বিয়ের কথা জানাতে হবে না, এর জন্য নীলাই যথেষ্ট। এদিকে আমি নিশাদের কথা রাখায় সে খুব খুশি হয়ে আমাকে কিস দিতে গিয়েও থেমে গেল। পাগলিটা সবার সামনে প্রায় লজ্জায় ফেলে দিয়েছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে চোখ মারলাম। সে মুচকি এসে আমার হাত ধরলে দুজন ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষে রাস্তায় আসতে নিশাদ আবারও আমার হাত ধরে মুচকে হাসল। আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, কে মিস, আজ দেখছি খুব বেশি খুশি হচ্ছেন আপনি। হ্যাঁ, সত্যি আমি খুব খুশি। আর কোনো মেয়েই এখন থেকে তোমার কাছে আসতে চাইবে না, তুমি শুধুমাত্র আমার। এখন চলো, আজ দুজন রেস্টুরেন্টে বসে আড্ডা দিব। এই, তুমি এখনো আমাকে তুই করেই বলবে? আরে পাগলি আমার, তুমি তো আমার বউ প্লাস বেস্ট, তাহলে তুই বলে রাগ করছো কেন? আমি তোমার বউ, পেস্ট্রো, সব কিছু, কিন্তু প্লিজ এখন থেকে তুমি করে বলো। তোমার মুখে তুমি শুনতে আমার অনেক ভালো লাগে। ও ঠিক আছে, তাহলে তুমি আর কখনোই আমাকে তুই করে বলতে পারবে না। আর হ্যাঁ, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা সবসময় থাকবে। কিন্তু আমি যখন তোমার উপর রেগে যাব শুধু তখনই তুই করে বলবো, প্লিজ। ওকে, বলবে, কিন্তু সবার সামনে বলো না। বলবো না, তাহলে এখন আমাকে ফুচকা খাওয়াও। ওকে চলো, আমাদের বাসার কাছে যে ফুচকাওয়ালা চাচা আছে সেখান থেকে খাওয়াবো। এখন কলেজ ছুটি, তাই পাশের দোকানে সব মেয়েরা ভিড় জমিয়েছে। তারপর নিশাদকে নিয়ে আমাদের বাসার কাছে রাস্তার মোড়ে আসলাম। নিশাদ ফুচকা খাচ্ছে আর আমি ঝালমুড়ি। জানি না মেয়েরা ফুচকার মধ্যে কি পায়, বাট আমার কাছে এইসব একটু ভালো লাগে না, তাই আমি ঝালমুড়ি খাচ্ছে। খাওয়া শেষে বাসায় ফিরতে আম্মু ব্যাগ হাতে বাজারে পাঠিয়ে দিল। আসার সময় নিশাদ বলল তার জন্য পেঁয়াজ নিয়ে আসতে। বাজারে ঢুকতে যাব এমন সময় লক্ষ্য করলাম পাশেই মামা আহত হয়ে পড়ে আছে। আমাকে দেখতে পেয়ে ডেকে বলল, জিসানরা নাকি মামাকে এইভাবে মেরে গেছে। আমি মামাকে ধরে হসপিটালে নিয়ে সিজানকে কল দিয়ে আসতে বললাম। জিসান হচ্ছে এই এলাকার চাঁদাবাজদের লিডার। একবার ওর নজর আমার নিশাদের উপর পড়ে, এই নিয়ে ওদের সাথে কয়েক দফা হাতাহাতিও হয়েছিল। আজ মামা কি বলছে, শ্বশুর আব্বাকে একা পেয়ে তাকে এইভাবে আহত করেছে। এর মধ্যে সিজান ওর আম্মুকে নিয়ে চলে আসলে ওদের সবকিছু খুলে বললাম। শাওন, এবার আমি তোর কোনো কথাই শুনছি না। আগেরবারও আমার বোনের দিকে নজর দিয়েছিল, এবার আমার বাবাকে এত বাজেভাবে আহত করেছে। শালা, আমি এবার না করলে তো শুনবি। ওরা খুব বার বেড়েছে, সব বন্ধুদের আসতে বল। আজ ওরা এমন হাল হবে যে বাংলাদেশ নয়, চিকিৎসার জন্য ভারত যেতে হবে। এই বলে আমরা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। রাতে সব কাজ ছেড়ে এসে দেখে নিশাদ আর আম্মু চলে এসেছে। নিশাদ আমাকে দেখিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সে সবার সামনে এইভাবে জড়িয়ে ধরবে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আশেপাশে তাকিয়ে দেখে সবাই অন্যদিকে ফিরে আছে, তাই আমি নিশাদকে কানে কানে বললাম, এই পাগলি, সবাই দেখো কি ভাবছে, এইভাবে জড়িয়ে ধরলে কেন? ধরবো, 100 বার ধরবো, তাতে তোর কি? নিশাদ কথাটা বেশ জড়িয়ে বলল। আমার মান সম্মানের আর কিছু বাকি নেই মনে হচ্ছে। বউ প্লিজ, এইভাবে সবার সামনে লজ্জা দিও না। আমি আর শালাবাবু হারামিটার খুব ভালো মতো ব্যবস্থা করে আসছে, এখন প্লিজ শান্ত হও। সত্যি তোমরা ওই শয়তানটাকে হাসপাতালে পাঠিয়েছো? হ্যাঁ বউ, সত্যি। এখন প্লিজ আর লজ্জা দিও না। এই, তুমি কি মেয়ে নাকি যে এত লজ্জা পাচ্ছ? আমি কি সেটা বাসায় গিয়ে বোঝাবো, কিন্তু এখন একটু ছাড়লে খুবই উপকার হতো। আমার এত রিকোয়েস্টের পর নিশাদ আমাকে ছেড়ে দিয়ে অনেকটাই স্বাভাবিক হলো। নিশাদ ওর আব্বুকে খুব ভালোবাসে, তাই সে এই বিষয়ে এতটা ভেঙে পড়েছে, তাই সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছে। রাতে সিজন হসপিটালে থাকবে বলে ওর আম্মুকে আমাদের সাথে পাঠিয়ে দিল। পরের দিন সকালে নিশাদের আব্বুকে বাসায় দিয়ে আসলাম। অনেক শীত পড়েছে, এখনো শীতের কাপড় কিনতে চাইনি, তাই শীত থেকে বাঁচতে নিশাদকে গিয়ে জড়িয়ে ধরলাম। এই কি করছো? আমি এখন কাজ করছি, প্লিজ ডিস্টার্ব করো না। ও ওকে, আর বিরক্ত করবো না তোমাকে।
এ বলে নিষাদকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলাম, তখন নিষাদ আমাকে টান মেরে দুজনের ঠোঁট এক করে দিল। আমি চোখ বড় বড় করে তার চোখের দিকে তাকালাম। সে ওই অবস্থাতে মুচকে এসে তার কাছে মন দিচ্ছে। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে তাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিলাম। তখন নিষাদ ভয়ে ভয়ে বলল, এই কি করছো? আমার কাজ আছে তো। রাখো তোমার কাজ, আমি শীতে মরছি আর উনি কাজ নিয়ে পড়ে আছে। আমি কি বলেছিলাম শীতের পোশাক না কিনে এমন করতে? না, তুমি কেন বলবে? তোমার এই প্রতিদিনের ফুচকার টাকা দিতে আমার পকেট খালি হয়ে যায়। বউকে কিছু খাওয়ালে সে টাকা তো রাব্বুর কাছে চাইতে পারে না, বলো? ওকে, আর খাবো না। আমি তোমার টাকায় কিছু ফুচকা খাইয়েও কারো জামাই খোটা দেয় সেটা আজই জানতে পারলাম। এই আরে কি করছো পাগলি আমার? তুমি না আমার বেস্টের সাথে একটু মজা করছে আর তুমি কেঁদে ফেললে। সরি মাই সুইটহার্ট, আর বলবো না। সত্যি বলতে আমার সবসময় তোমার কাছাকাছি থাকতে ইচ্ছে করে, তাই একটু মিথ্যে বললাম। আমি সেসব কিচ্ছু জানি না। তুমি আজ বিকেলেই আমাকে নিয়ে শপিংয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাব। তার আগে একটা চুমু দাও। পারবো না, আমার কাজ আছে। কিছুক্ষণ আগেও তো মিষ্টি দিলাম। ওকে, আমার খুব শীত লাগছে। এই বলে কম্বল মুড়ে দিয়ে নিষাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে চুমু না দিলে আমি তাকে ছাড়বো না, তাই আমার মাথায় হাত রেখে কপালে একটা গভীর চুমু খেল। আমি একপাশে শুয়ে পড়তেই সে দ্রুত উঠে দৌড়ে পালালো। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন?